हाई डियर स्टूडेंट्स तुम्हादेर सकलकेई बायोलॉजी लिंकारे वेलकाम। चलो आज के आमरा आलोचना करब तुम्हादेर क्लास 11 सेकेंड सेमिस्टारेर 14 नम्बर चैप्टार परिपाक और शोषणेर पार्ट 2। देखो पार्ट 1 आमरा कि आलोचना करेछिलाम। पार्ट 1 आमरा पौष्टिक तंत्र बा एई चैप्टारेर एकटा ओभारभिउ देखेछिलाम। पार्ट 2 ए आमरा पौष्टिक तंत्रेर जे दुइटी अंश छिलो, एकटा छिलो पौष्टिक नाली और एकटा छिलो पौष्टिक ग्रंथि। तो सेई पौष्टिक नालीर आमरा मेनलि मुखेर पर आमरा आलोचना करब गलबिल एंड इसोफेगास, तारपरे यदि समय हय ताहले पाकस्थली पर्यन्त आमरा आजके आलोचना करब। नेक्स्ट दिन आमरा क्षुद्रांत्र बृहतंत्र एवं जे परिपाक नाली आछे तार प्रस्थच्छेदेर गठन पढ़ब। ओके, तो देखो आज के आमरा 1 नम्बर ताहले मेन टपिक आमरा आजके कि पढ़छि, आजके पढ़छि आमरा पौष्टिक नाली बा पौष्टिक नाली जेटाके इंग्रेजीते कि बोलेछिलाम एलिमेंटारि कैनाल, ताई कि ना। तो एई एलिमेंटारि कैनालेर फार्स्ट पार्ट होच्छे आमादेर मुख अर्थात माउथ। देखो मुख मेनलि दुइटी अंश निये गठित, একটা হচ্ছে ভেস্টিবিউল। দেখো এটা বাংলাতেও ভেস্টিবিউলই বলা হয়, শুধু উচ্চারণটা ভেস্টিবিউল বাংলায় লেখা হয়, আমি ওই কারণে ইংরেজিতে লিখলাম। আর একটা হচ্ছে বাক্কাল ক্যাভিটি। বাক্কাল ক্যাভিটি বাংলায় আমরা বলতে পারি মুখবিবর। তাহলে মুখের দুইটি অংশ, একটা হচ্ছে ভেস্টিবিউল আর একটা হচ্ছে বাক্কাল ক্যাভিটি। ঠিক আছে, देखो भेस्टिबिउल की भेस्टिबिउल होच्छे मुखेर एकदम सामनेर अंश। और आमादेर मुखेर सामनेर अंश यदि देखी ताहले कि आछे ठोंट अर्थात ओष्ठ रयेछे, अर्थात दुइटी ओष्ठ रयेछे, एकटा होच्छे ऊर्ध्व ओष्ठ माने ऊपरेर ठोंट और एकटा होच्छे निम्न ओष्ठ। এই দুটো অংশ নিয়ে গঠিত। দেখো ঊর্ধ্ব ওষ্ঠের আমাদের একটা খাঁজ আছে, উপর দিকে সুন্দর একটা খাঁজ আছে, তাই কি না। সেই খাঁজটাকে বলা হয় ফিল্ট্রাম। তাহলে ঊর্ধ্ব ওষ্ঠের যে খাঁজ রয়েছে সেই খাঁজটাকে কি বলা হয় ফিল্ট্রাম। ওকে, তাহলে এই হচ্ছে ভেস্টিবিউল। ভেস্টিবিউল অংশের যদি আমরা কাজ দেখি তাহলে কি দেখব, এই যে মুখ রয়েছে অর্থাৎ মুখ ওপেন হতে, অর্থাৎ মেইনলি যদি আমরা কাজ দেখি তাহলে মুখকে ওপেন এবং ক্লোজ করতে সাহায্য করে। অর্থাৎ খাবার দাবার যদি আমরা পৌষ্টিক তন্ত্রের সঙ্গে রিলেট করি, খাবার দাবার যখন খাবো তখন মুখটাকে ওপেন করতে হবে, বা কথা বলার সময় আমরা মুখ ওপেন করার দরকার, আর নর্মাল সময় ক্লোজ। দেখো नर्माली जो আমরা মুখের কাজ দেখি তাহলে মুখের কাজ কি, তো 1 নম্বর তো কথা বলা, কিন্তু আমাদের চ্যাপ্টার হচ্ছে পরিপাক। পরিপাকের সঙ্গে কথা বলার তো কোনো সম্পর্ক নেই। সুতরাং এখানে আমরা যেটা দেখব মুখের প্রথম কাজ হচ্ছে খাদ্য গ্রহণ করা। খাদ্য গ্রহণ। দেখো খাদ্য গ্রহণ করার পর আমরা কি করি, খাদ্যটাকে চিবাইতো অর্থাৎ খাদ্য চর্বণ করা। দেন চর্বণ করার পর আমরা কি করি, সেটার স্বাদ গ্রহণ করি অর্থাৎ স্বাদ গ্রহণ করা। এবং স্বাদ গ্রহণ করার পর আমরা তো খাবারটার মুখেই রেখে দিই না, তাই না, গিলে ফেলি, সেটা হচ্ছে গলাধ্যকরণ। গলাধ্যকরণ এই হচ্ছে মুখের মেইন কাজ। আর ভেস্টিবিউলের মেইন কাজ কি, মুখটাকে ওপেন করে সেই খাদ্যটাকে গ্রহণ করা। ওকে, এবার দেখো যদি আমরা বাক্কাল ক্যাভিটি দেখি, তো বাক্কাল ক্যাভিটি বা মুখবিবর কি কি অংশ নিয়ে গঠিত। তো নর্মালি মুখবিবরের যদি আমরা উপরের অংশ দেখি তাহলে উপরে রয়েছে তালু বা ইংরেজিতে বলা হয় প্যালেট। আচ্ছা আমি এ অংশ দিয়ে লিখলাম, এটা এ। দেন মুখবিবর অর্থাৎ মুখের ভেতরে যে আমাদের গহ্বরটা আছে তার নিচে কি রয়েছে জিহ্বা বা আমরা বলতে পারি টাঙ্গ, তাই কি না। এবং দুই পাশে যদি আমরা আমাদের দেখি মুখবিবরের তাহলে রয়েছে দুই পার্শ্বে
বা সামনে পর্যন্ত, সামনের দিকে তাও আছে ঘিরে একদম, সেটা কি দাঁত অর্থাৎ টিথ। তাহলে মুখবিবর বা বাক্যাল ক্যাভিটির মেন 3টি অংশ রয়েছে, তালু, জিহ্বা এবং দাঁত। ওকে, আমি তোমাদেরকে পরে ছবিতে করে একবারই দেখাচ্ছি, আগে মোটামুটি এটা করে নিই। তাহলে এই হচ্ছে মুখের পার্ট। তাহলে আমরা মুখের পার্টে মেইনলি তালু, জিহ্বা এবং দাঁত পড়ব। তো এখানেই আমি তালুটা শুরু করছি। দেখো 1 নম্বর আমরা কি পড়ব, সেটা হচ্ছে প্যালেট। বাংলায় আর লিখলাম না। দেখো প্যালেটের যদি আমরা সামনে দেখি না, অর্থাৎ তালু জিহ্বা দিয়ে তুমি এখনই চেষ্টা করো সামনের দিকে দেখো, সামনের দিকটা দাঁতের জাস্ট নিচে, সেটা হচ্ছে দেখো শক্ত, হার্ড, তাই কি না? এবং তুমি যদি জিভটাকে এইরকমভাবে সরাসরি করো, তাহলে দেখবে এটা কেমন খাঁজ খাঁজ দেখাচ্ছে। তো সামনের দিকে যে খাঁজগুলো রয়েছে, সেই খাঁজগুলোকে বলা হয় রুগী। ওকে, এটা ওই পেশেন্ট রুগী না, সেই খাঁজগুলো রুগী, ঠিক আছে? প্যালেটের যদি আমরা পিছনের দিকে তাকাই, তাহলে দেখো পিছনের অংশটা হচ্ছে নরম, এবং পিছনের মধ্যে একদম যদি শেষ অংশ দেখো, প্যালেটের একদম শেষ অংশ যেটাকে বলা হয় উভুলা, UVULA, বা নর্মালি আমরা গ্রাম বাংলায় আলা জিভা বলে থাকি, ঠিক আছে? একদম ছোট্ট করে দেখো, একদম ভেতর দিকে আছে, ঝুলে আছে একটু। এটা হচ্ছে প্যালেটের অংশ। দেখো নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে জিহ্বা, তারপরে হচ্ছে দাঁত। তাহলে আশা করি তোমাদের এটা হয়েছে, তোমরা স্ক্রিনশট নিতে পারো। এখন জাস্ট ক্লাসটা বোঝো, দেন তোমরা পরে তখন নোট করবে, ঠিক আছে? আমি এটা মিটিয়ে দিলাম। দেখো নেক্সট পার্ট আমরা কি আলোচনা করব, সেটা হচ্ছে জিহ্বা, তাই কি না? মুখটাই থাক শুধু। তাহলে 2 নম্বর হচ্ছে জিহ্বা। তো জিহ্বার কাজ কি আমি এখানে আর বলছি না, তার কাজ হচ্ছে কি মেইনলি খাদ্য চর্বণ করতে, কারণ খাবারগুলোকে এই দিক থেকে এই দিকে নিয়ে যায়, আবার এইদিকে নিয়ে যায়, স্বাদ গ্রহণ করতে সাহায্য করে এবং গলাধ্যকরণের সময় সাহায্য করে। এছাড়া কথা বলতে তো আমাদের জিহ্বা সাহায্য করে। দেখো এখানে আমরা মেইনলি জিহ্বার দেখব, জিহ্বা কী কী অংশ নিয়ে গঠিত। তো জিহ্বার আমরা আবরণী কলা দেখতে পাবো, কলা। এছাড়া জিহ্বাতে আমরা পেশি পাবো, এবং জিহ্বার মধ্যে প্রচুর পরিমাণে গ্রন্থি থাকে, ওই কারণে তো জিহ্বা সবসময় ভেজা ভেজা থাকে, তাই কি না? দেখো আবরণী কলার মধ্যে আমরা 2টো অংশ ইম্পর্টেন্ট পাবো, একটা হচ্ছে প্যাপিলি, আর পাবো স্বাদ গ্রাহক। স্বাদ গ্রাহককে আমরা বাংলায় বলতে পারি টেস্ট বার্ড। পরে আমরা আলোচনা করছি। পেশির মধ্যে জিহ্বাতে আমরা কী রকমের পেশি পাবো, এটা একটু সরিয়ে লিখছি। জিহ্বাতে আমরা সরেক ও ঐচ্ছিক পেশি পাবো। ঐচ্ছিক পেশি কেন? তার কারণ জিহ্বাকে আমরা এদের ইচ্ছে মতো নাড়াচাড়া করতে পারি। এবং গ্রন্থির মধ্যে যদি দেখি 3 রকমের গ্রন্থি পাবো, একটা হচ্ছে সেরাস গ্রন্থি, মিউকাস গ্রন্থি, ঠিক আছে? আর একটা তোমার লসিকা গ্রন্থি। দেখো লসিকা গ্রন্থির সঙ্গে লসিকা বাহ যুক্ত হবে, দিয়ে গঠন করবে লিঙ্গুয়াল টনসিল। জিহ্বার একদম শেষের দিকে টনসিল, অর্থাৎ ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র গঠন থাকে, যেগুলো বলা হয় লিঙ্গুয়াল টনসিল। কী নিয়ে গঠিত হয়? লসিকা গ্রন্থি আর লসিকা বাহ। দেখো এখানে আমরা মেইনলি প্যাপিলি সম্পর্কে আলোচনা করব। যদি আমরা জিহ্বাটা দেখি, তাহলে আমাদের জিহ্বার মধ্যে অনেক ছোপ ছোপ দাগ দেখতে পাই, গোলাকার, তাই কি না? তো এই প্যাপিলি, এগুলোকে বলা হয় প্যাপিলি। নর্মালি যদি আমরা দেখি 4 রকমের প্যাপিলি দেখব। একটা হচ্ছে গোলাকার, বা ইংরেজিতে বলা হয় সার্কামভ্যালেট প্যাপিলিয়া লিখলাম না। দেখো সার্কামভ্যালেট প্যাপিলিতে টেস্ট বাট প্রেজেন্ট লিখলাম, প্লাস দ্য এন্টি প্রেজেন্ট, মানে উপস্থিত থাকে। সার্কামভ্যালেট প্যাপিলি কোথায় অবস্থিত? সেটা হচ্ছে জিহ্বার একদম শেষ
প্রান্তে গোলাকার। সার্কুলার মানে কি? গোলাকার। তাহলে শেষ প্রান্তে উপস্থিত, শেষ প্রান্তের মাঝের দিকে মেইনলি থাকে, শেষ প্রান্তের কোথায় থাকে? মাঝে। ঠিক আছে। দেন আমরা যদি 2 নম্বর দেখি তাহলে পাবো ফিলিফর্ম প্যাপিলি, বা এটা হচ্ছে সূত্রাকার প্যাপিলি। এখানে কিন্তু টেস্ট বার্ড থাকে না, অনুপস্থিত। ফিলিফর্ম প্যাপিলি আমরা পাবো জিহ্বার মাঝে। ঠিক আছে। এটা শেষ প্রান্তের মাঝের দিকে ছিল, কিন্তু এটা একদম পুরোপুরি মিডিলে আছে। ফিলিফর্ম প্যাপিলির পর যদি আমরা দেখি তাহলে পাবো 3 নম্বর ফাঞ্জিফর্ম প্যাপিলি। এই ফাঞ্জিফর্ম প্যাপিলিতে টেস্ট বার্ড উপস্থিত, এবং ফাঞ্জিফর্ম প্যাপিলি থাকে আমাদের সামনে এবং সামনের 2 পাশে, জিহ্বার একদম সামনের 2 পাশে থাকে। ঠিক আছে। লাস্ট 4 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে ফোলিয়েট বা পাতার মতন প্যাপিলি। এখানেও কিন্তু টেস্ট বার্ড অনুপস্থিত, অর্থাৎ অ্যাবসেন্ট। এবং ফোলিয়েট প্যাপিলিটা থাকে কোথায়? সেটা হচ্ছে, আচ্ছা, ফাঞ্জিফর্মটা মেইনলি সামনের দিকে থাকে। সরি ঠিকই আছে, সামনের দিকে এবং 2 পার্শ্বে। ফোলিয়েট প্যাপিলিটা আমাদের জিহ্বার একদম শেষ প্রান্তের 2 সাইডে থাকে। তাহলে জিহ্বার শেষ প্রান্তের মাঝের দিকে ছিল সার্কামভ্যালেট, আর ফোলিয়েটটা হচ্ছে শেষ প্রান্তে, কিন্তু কোথায়? 2 পার্শ্বে। ঠিক আছে। তো এই 4 রকমের প্যাপিলি দেখা যায়। দেখো, নর্মালি যদি আমরা জিহ্বার আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে এই যে টেস্ট বার্ডগুলো দেখলাম না, অর্থাৎ জিহ্বার কোন অংশে আমরা কীরকম টেস্ট পাই। তাহলে এটা যদি আমরা একটা সিম্পল ছবি করে নিই একটা, তাহলে সেখানে আমরা দেখিয়ে দেব। ছবি নর্মালি আমি খুব একটা ভালো পারি না, তবুও একটা মোটামুটি আঁকার চেষ্টা করছি। জিহ্বার এটা শেষ প্রান্ত। ঠিক আছে। ঠিক আছে। দেখো, তো এটা যদি জিহ্বা হয়, আমরা বুঝতে পারছি জিহ্বার এটা ভেতরের দিকে আছে এবং এটা জিহ্বার সামনের অংশ। ঠিক আছে। তাহলে এটা হচ্ছে সামনের অংশ, আর এটা হচ্ছে একদম শেষ প্রান্ত, শেষ অংশ। জিহ্বার যদি আমরা এইটা দেখি, এইটা হচ্ছে মনে করো 2 পার্শ্ব, এটা সামনে, মোটামুটি এই দিকটা আমরা শেষের দিকে রাখলাম, আর এটা হচ্ছে মাঝখান। ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 2 পার্শ্ব, এবং এটা হচ্ছে মিডিল বা মাঝ অংশ। তাহলে আমরা এখানে বুঝতে পারছি যে সার্কামভ্যালেট প্যাপিলিটা এই শেষ অংশের মাঝের দিকে থাকবে, গোলাকার। ঠিক আছে। ফিলিফর্ম প্যাপিলি যেটা এটা মাঝের দিকে রয়েছে, এখানে কোনো টেস্ট বার্ড থাকে না, কারণ জিহ্বার মাঝে কোনো কিন্তু স্বাদ থাকে না। এবং ফাঞ্জিফর্মটা সামনের দিকে রয়েছে, এই সামনের দিকে রয়েছে এবং 2 পার্শ্বে রয়েছে। আর ফোলিয়েটটা একদম শেষ প্রান্তের যদি আমরা সাইডের দিকে দেখি তাহলে রয়েছে। এটাও খুব একটা ইম্পর্টেন্ট না। এখানে যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমরা জিহ্বার টেস্ট বার্ড পড়ছি, বা জিহ্বার টেস্ট কোথায় কীরকম টেস্ট পাবো। জিহ্বার স্বাদ গ্রাহক অঞ্চল। ওকে। তা দেখো, নর্মালি যদি আমরা দেখি, মানুষ, যে কোনো মানুষ সামনে থেকে তোমার সামনে কীরকম কথা বলবে তোমার ব্যাপারে? মিষ্টি কথা বলবে না কীরকম? মিষ্টি। তাহলে ওই কারণে জিহ্বার আমাদের সামনের দিকে থাকে মিষ্টি টেস্ট। আবার সেম ব্যক্তি পিছনের দিকে কীরকম কথা বলবে? তিক্ত, অর্থাৎ তেতো, তিক্ত বা তেতো টেস্ট পাবো শেষ অংশে। আর অবশ্যই আমাদের আশেপাশে যে মানুষগুলো থাকে তারা সবসময় কী হয়? দুটোই, টক এবং নোনতা। তাই 2 পার্শ্বে থাকে টক ও নোনতা। ঠিক আছে। এবং এটা মাথায় রাখবে, জিহ্বার মাঝে যেহেতু কোনো টেস্ট বার্ড নেই, জিহ্বার মাঝে কোনো টেস্ট বার্ড ছিল অ্যাবসেন্ট, ওই কারণে জিহ্বার মাঝে কোনো টেস্ট গ্রাহক থাকে না। তাহলে জিহ্বার স্বাদ গ্রহণ কোথায় কি আছে? সামনের দিকে মিষ্টি, পিছনের দিকে তেতো, 2 সাইডে লবণাক্ত এবং টক,
মাঝখানে কোনো টেস্ট বার থাকে না বলে স্বাদহীন, ঠিক আছে, ওইখানে আমরা লিখলাম না। তো মোটামুটি এই আমাদের জিহ্বা নিয়ে আলোচনা হলো। নেক্সট আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে টিথ। হ্যাঁ, তোমরা স্ক্রিনশট নিতে পারো, বা দাঁত। দেখো, নর্মালি যদি আমরা দাঁতের কথা বলি তাহলে দাঁতের কাজ কি হবে? খাবারকে কাটতে, খাবারকে ছিঁড়তে এবং খাবারকে চিবোতে সাহায্য করে, তাই কি না? এছাড়া নর্মালি যদি আমরা পৌষ্টিক সিস্টেম থেকে বাদ দিই বা ডাইজেস্টিভ সিস্টেম বাদ দিয়ে, আর দাঁতের কাজ কী বলো তো? কথা বলতেও সাহায্য করে। যদি আমাদের সামনের দাঁত না থাকে তাহলে দেখবে আমাদের কথাগুলো কেমন ফ ফ করে বেরিয়ে যাবে, স্পষ্ট উচ্চারণ হবে না। তো যাই হোক, সি নম্বর টপিক আমরা পড়ব দাঁত। দাঁতের কাজ অবশ্যই আর বলছি না। দেখো, নর্মালি যদি আমরা দেখি মানুষের দাঁত কি প্রকৃতির? মানুষের দাঁত হচ্ছে ডাইফিওডন্ট প্রকৃতির। ডাই মানে কি? দুই। অর্থাৎ আমরা জানি মানুষের ক্ষেত্রে দুই রকমের দাঁত থাকে। একটা হচ্ছে অস্থায়ী দাঁত, বা যেটাকে আমরা দুধে দাঁতটাও বলে থাকি, এবং একটা হচ্ছে স্থায়ী দাঁত, বা যেটাকে আমরা পার্মানেন্ট টিথ বলছি। তো অবশ্যই অস্থায়ী দাঁত কাদের ক্ষেত্রে দেখতে পাবো? শিশুদের ক্ষেত্রে। এবং অস্থায়ী দাঁতের সংখ্যা কত? 20টি। পরে আমরা আরও ডিটেলস দেখছি। স্থায়ী দাঁত প্রাপ্তবয়স্ক মানুষদের ক্ষেত্রে দেখতে পাবো, এবং স্থায়ী দাঁতের সংখ্যা হচ্ছে 32টি, তাই কি না? দেখো, এই যে প্রাপ্তবয়স্কদের দাঁতগুলো দেখলাম, এই প্রাপ্তবয়স্কদের দাঁতগুলো আবার 4 রকমের হয়, অর্থাৎ বিভিন্ন রকমের হয়। এই কারণে মানুষের দাঁতকে আরেকটা নাম দেওয়া হয়, সেটা হচ্ছে হেটেরোডন্ট প্রকৃতির। তাহলে প্রথমে পড়লাম মানুষের দাঁত দুইবার হচ্ছে বলে ডাইফিওডন্ট, মানুষের দাঁত একের বেশি রকমের হয় বলে হেটেরোডন্ট। কি কি? একটা হচ্ছে ইনসিসার, যেটা আমরা ছবিতে পরে দেখছি। ইনসিসারের পর থাকে ক্যানাইন, যেটা আমাদের নর্মালি কোনো আমিষ জাতীয় খাবার ছিঁড়তে সাহায্য করে, মাংস। দেন থাকবে প্রিমোলার, পুরো পোষক বাংলায়, আর সেটা হচ্ছে পোষক বা মোলার। আর এটা হচ্ছে ছেদক, কৃন্তক, ঠিক আছে? বাংলাগুলো দরকার নেই, তোমরা ইংরেজিতেই মাথায় রাখো। তাহলে এই 4 রকমের দাঁত থাকে। দেখো, নর্মালি যদি আমরা প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে দেখি তাহলে ইনসিসার কয়টা থাকে? 2টো, বলে লেখা হয় 2/2, মানে উপর নিচ চোয়ালের, সেটা আমরা ছবিতে দেখছি। ক্যানাইনের ক্ষেত্রে থাকে উপরে একটা নিচে একটা, অর্ধেক চোয়ালে। প্রিমোলারের ক্ষেত্রে 2/2, এবং মোলারের ক্ষেত্রে উপরে 3 নিচে 3, সেটা ছবিতে কীরকম সেটা আমরা দেখি। তাহলে মানুষের দাঁতকে ডাইফিওডন্ট এবং হেটেরোডন্ট কেন বললে আশা করি তোমরা বুঝতে পারলে, ঠিক আছে? এখানে আমরা নেক্সট যেটা আলোচনা করব সেটা হচ্ছে মানুষের চোয়াল। তো দাঁত তো আমরা পড়ছি, নেক্সট পয়েন্ট কি দেখব? চোয়াল। দেখো, আমরা জানি আমাদের চোয়াল দুইটা আছে, একটা হচ্ছে ঊর্ধ্ব চোয়াল আর একটা হচ্ছে নিম্ন চোয়াল। ঊর্ধ্ব চোয়ালের নাম হচ্ছে ম্যাক্সিলা, নিম্ন চোয়ালকে বলা হয় ম্যান্ডিবল। বলো, তুমি জাস্ট এখন একটু চুপচাপ থাকো, দেন তুমি আগে মুখটাকে বন্ধ করে বলো তোমার চোয়ালের কোন অংশটা নড়াচড়া করতে পারে, উপর চোয়াল না নিচের চোয়াল? তো অবশ্যই আমাদের নিচের চোয়ালটা নড়াচড়া করে, ঊর্ধ্ব চোয়াল ফিক্স থাকে, তাই কি না? দেখো, এই ঊর্ধ্ব চোয়াল আর নিম্ন চোয়ালের আমি জাস্ট ছবিটা আঁকছি। এটা মনে করো আমাদের দাঁতের ঊর্ধ্ব চোয়াল একদম উপরের দিকে, আর এটা মনে করো দাঁতের নিম্ন চোয়াল। এটাকে মাঝ বরাবর জাস্ট ভাগ করলাম, ঠিক আছে? তাহলে এরকমভাবে ভাগ করলাম। এই যে বললাম ফিল্ট্রামটাকে একদম মাঝখান ধরো, এইদিকে আর এইদিকে, উপর নিচ। তাহলে এই উপর থেকে যদি আমরা দেখি, প্রথমে কি থাকবে? ইনসিসার, যেটা আমরা পরে আগেই পড়লাম। ইনসিসারের পর থাকবে ক্যানাইন, ক্যানাইনের পর প্রিমোলার, মোলারের পর প্রিমোলারের পর মোলার। ঠিক একইভাবে এদিকেও ইনসিসার, ক্যানাইন, প্রিমোলার এবং
মোলার, নিচের দিক দেখাচ্ছি না, একই হবে, ঠিক আছে। দেখো এই দিকটা শিশুদের ক্ষেত্রে দেখাচ্ছি, এই দিকটা প্রাপ্তবয়স্ক, এমন না যে এক জায়গায় দেখাচ্ছি। শিশুদের ক্ষেত্রে, আচ্ছা তার আগে আমি এটা বলার আগে এটা করে দিই তোমাদের, সেটা হচ্ছে দন্ত সংকেত, ওইখানে আমি পরে যাচ্ছি। দন্ত সংকেতটা তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, ডেন্টাল ফর্মুলা বলা হয় যেটাকে ইংরেজিতে, ওকে। তো দেখো দন্ত সংকেত আমরা শিশুদের ক্ষেত্রে একরকম পাবো যেহেতু 20টা দাঁত থাকে, এবং প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে একরকম পাবো যেহেতু ওদের 32টা দাঁত থাকে। তাহলে শিশুদের আমরা জানি মোট 20টি দাঁত, তো 20টি দাঁতের মধ্যে কি হয় দেখো, ইনসেসার অর্থাৎ এই যে আই প্রথমে সামনের দিকে, ইনসিসার থাকে 2টো করে, অর্থাৎ এখানে 2টো, দেখো এখানে কিসের জন্য I/2/2 লিখলাম, এখানে 2টো, আবার এই চলে এখানেও 2টো, ঠিক আছে, এই কারণে হচ্ছে I/2/2, অর্থাৎ একটা চলে অর্ধেক অংশে। দেন ক্যানাইন 1/1, অর্থাৎ ক্যানাইন এখানে একটা, আবার এখানে একটা। দেন প্রিমোলার 0/0, অর্থাৎ শিশুদের ক্ষেত্রে এখানেও থাকে না, এবং শিশুদের ক্ষেত্রে প্রিমোলার এখানেও অনুপস্থিত। আর লাস্ট মোলার, সেটা হচ্ছে এখানে 2, আবার এখানেও 2, তাহলে উপরে 2টা নিচে 2টা। তাহলে দেখো শিশুদের ক্ষেত্রে দাঁত কত হচ্ছে, একটা চোয়ালের অর্ধেক অংশে 2 × 1 = 3, 2 × 5, তাহলে এখানে 5, এখানে 5 10, এখানে 5, এখানে 5 10, 10 20, মানে আমরা গুনতে পারি 5 × 4 = 20টি, তাই কি না। এটা কাদের ক্ষেত্রে, শিশুদের ক্ষেত্রে। ঠিক একইভাবে প্রাপ্তবয়স্ক কত হবে, 32। আশা করি এখানে আর তোমাদের বারবার লেখার দরকার নাই। তাহলে এখানে 2টো রয়েছে, এখানেও 2, এখানে কত 1, এখানে 2, এখানে 3, যদি যোগ করি 2 3 5 3 8, তাহলে 8, সব দিকে 8 থাকবে, 4 × 8 32, তাই কি না। তাহলে আমরা এটা লিখতে পারি I/2/2, ক্যানাইন 1/1, প্রিমোলার 2/2, মোলার 3/3। আশা করি তোমরা দন্ত সংকেতটা ইজিলি বুঝতে পারলে, খুব ইজি। লাস্ট আমরা দাঁতের যে টপিকটা পড়বো সেটা হচ্ছে দাঁতের গঠন। দেখো দাঁতের যদি আমরা গঠন দেখি, তো আমরা জানি দাঁত আমাদের মাড়ি বা আমরা বলতে পারি চোয়ালের মধ্যে একদম প্রবেশ করে থাকে। তো এটা মনে করো চোয়াল, ঠিক আছে। এই চোয়ালের মধ্যে, যেহেতু সাদা কালার দিলে বুঝতে পারবে না, দাঁত সাদা হয় কিন্তু আমি লাল দিয়ে বোঝাচ্ছি, এটা মনে করো আমাদের দাঁত। আর দাঁতের নিচের অংশ সকেট থেকে আলোচনা করছি। আর এই হচ্ছে দাঁতের মনে করো উপরের অংশ। ক্যানাইন টিথটাই ধরো একদম ছুচালো থাকে, ক্যানাইন টিথ ধরুন আমরা রাখলাম। তো দাঁতের গঠনের যদি আমরা এই অংশটা দেখি, এটাকে বলা হয় কি বলতো, 1 নম্বর হচ্ছে ক্রাউন বা দন্ত চূড়া বলা হয়, একদম উপরের অংশ। আর যে অংশ একদম মাড়ি বা চোয়ালের মধ্যে কমন থাকছে এই জায়গাটা, এইটাকে বলা হয় নেক বা গ্রীবা। এবং যে অংশটা একদম ভেতরে মাড়ির ভেতরে আছে, সেই অংশটাকে বলা হয় 3 নম্বর রুট, ঠিক আছে। এছাড়া আমরা এটা তো জানি যে দাঁতের এই যে অংশ যেটা সাদা, এটাকে বলা হয় এনামেল। দেখো আমাদের বডিতে যতগুলো অর্গান আছে তার মধ্যে সব থেকে শক্ত, অর্থাৎ একদম হার্ডেস্ট পার্ট আমাদের দেহের, আর এই এনামেল তৈরি হয় দাঁতেরই অ্যামিলোব্লাস্ট কোষ থেকে। অ্যামিলোব্লাস্ট কোষ থেকে উৎপন্ন হয়, ঠিক আছে, সাদা অংশ। এনামেলের পরে যেখানে একটু জাস্ট আমি করে দিই, এই যে অংশটা দেখছো দাঁতের ভেতরটা গ্যাপই থাকে, দেখছি পরে এখানটায় দেখো এনামেলের পরে যে ভেতরে জাস্ট আছে যেটা, সেটা দেখবে একটু হালকা হলুদ টাইপের হয়, যেটাকে বলা হয় ডেন্টিন। ডেন্টিন, ওকে। এই ডেন্টিনটা তৈরি হয় ওডোন্টোব্লাস্ট কোষ থেকে, ওডোন্টোব্লাস্ট সেল থেকে উৎপন্ন হয়। এবং ডেন্টিনের পর ভেতরে যেটা আছে, এই যে এই অংশ,
এই অংশটাকে বলা হয় দন্ত মজ্জা। এবং এই দন্ত মজ্জার মধ্যে কি পাবো আমরা? শিরা, ধমনী, এছাড়া নার্ভ বা স্নায়ু। দেখো আমাদের অনেক সময় দাঁতে ব্যথা করে, তো দাঁতের ব্যথাটা কেন ফিল করতে পারি? তার কারণ এখানেও স্নায়ু আছে, এছাড়া দাঁত দিয়ে রক্ত পড়ে, তার কারণ এখানে শিরা ধমনী রয়েছে। ওকে, তো এই যে জায়গা এইটাকে বললাম। এছাড়াও আমাদের দাঁতটা যে আমাদের চোয়ালের মধ্যে প্রথিত রয়েছে, দাঁতটাকে কি ইজিলি তুললে চলে আসে না, দাঁতটাকে শক্তভাবে কেউ ধরে থাকছে। শক্তভাবে যে জিনিসটা ধরে থাকে, হ্যাঁ, এই রকম পুরো মাড়ির সঙ্গে লেগে থাকে বা চোয়ালের সঙ্গে প্রথিত থাকে, এটা হচ্ছে পেরিওডন্টাল লিগামেন্ট। এই পেরিওডন্টাল লিগামেন্টের সঙ্গে শক্তভাবে আমাদের দাঁতটা আমাদের মাড়ির সঙ্গে যুক্ত থাকে। দেখো, যেহেতু মাড়ির সঙ্গে আমাদের দাঁতটা শক্তভাবে যুক্ত থাকছে বলে আমাদের মানুষের দাঁতের আরেকটা নাম হচ্ছে থেকোডন্ট প্রকৃতির। তাহলে মানুষের দাঁত আমরা 3 রকমের পেলাম। ডাইফিওডন্ট 2বার হচ্ছিল, প্রথমে হচ্ছে অস্থায়ী দাঁত বা যেটাকে দুধে দাঁত বলা হয়, সংখ্যায় 20টি, এবং আরেকটা ছিল কি স্থায়ী দাঁত, সেই কারণে ডাইফিওডন্ট বলছি। স্থায়ী দাঁত আমাদের 4 রকমের ছিল, ওই জন্য বললাম হেটেরোডন্ট, ক্যানাইন, ইনসিসার। আচ্ছা, প্রথমে ইনসিসার, দেন ক্যানাইন, দেন প্রিমোলার, মোলার। আর আমাদের দাঁতটা যেহেতু মাড়িতে একদম ভেতরে শক্তভাবে যুক্ত থাকছে, সেই কারণে এটাকে বলছি থেকোডন্ট, অর্থাৎ যে সমস্ত দাঁত কোনো চোয়ালের সঙ্গে শক্তভাবে যুক্ত থাকে তাদেরকে বলা হয় থেকোডন্ট প্রকৃতির। ওকে, আচ্ছা, এখানে তোমাদের একটা জিনিস জাস্ট বলে রাখি, দেখবে যে অনেকের ক্ষেত্রে আমাদের সামনের দাঁতের অংশ ফাঁকা থাকে, তাই কি না? বিশেষ করে যদি আমরা ইঁদুরের ক্ষেত্রে দেখতে পাই বা গিনিপিগের ক্ষেত্রে, তো গিনিপিগেরা কি, এরা তো তোমার শাকসবজি খায় না, মাংস জাতীয় খাবার খায় না বলে এদের ক্যানাইন টিথ থাকে না। ক্যানাইন টিথ না থাকার কারণে ইনসিসার আর প্রিমোলারের মধ্যে একটা গ্যাপ দেখতে পাই, এই গ্যাপটাকে বলা হয় ডায়াস্টেমা। তাহলে ডায়াস্টেমা কি? 2টি দাঁতের মধ্যবর্তী যে গ্যাপ, সেটাকে ডায়াস্টেমা বলা হয়। মেইনলি সেটা গিনিপিগদের ক্ষেত্রে দেখা যায়। ওকে, তো এই ছিল আমাদের পুরো মুখ সম্পর্কে আলোচনা। আগে আবার বলে দিচ্ছি একবার রিভিশন। প্রথমে বললাম ভেস্টিবিউল, আর একটা বললাম বাক্কাল ক্যাভিটি। বাক্কাল ক্যাভিটির মধ্যে প্রথম প্যালেট, দেন আমরা আলোচনা করলাম জিহ্বা, দেন আলোচনা করলাম দাঁত। ওকে, তাহলে মুখের পার্ট শেষ হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছ। দেখো, নেক্সট আমরা যেটা আলোচনা করব, 2 নম্বর কি ছিল বলো? 2 নম্বর ছিল গলবিল বা ফ্যারিংস, অর্থাৎ যেই আমাদের মুখ শেষ হলো সেই অংশটাকে বলছি গলবিল। গলবিলে কী হয় বলতো? এই যে আমরা নাক থেকে, নস্ট্রিল বলা হয় নাকের ছিদ্রগুলোকে, নস্ট্রিলের সাহায্যে যখন শ্বাস নিচ্ছি, সেই শ্বাস নিচটা তো মুখে ওপেন হচ্ছে, সেটা গলবিলে ওপেন হচ্ছে। আবার অনেক সময় কানের মধ্যে আমাদের নালি থাকে, সেই কানে নালি, দেখো কানে যদি আমরা ড্রপার দিই অনেক সময় মুখে চলে যায়, ইউস্টেচিয়ান নালি থাকে, সেটাও সেখানে ওপেন হচ্ছে। এছাড়া আমরা যে কথা বলছি স্বরযন্ত্র, সেই স্বরযন্ত্রের স্বরনালী সেটা ওপেন হচ্ছে। এবং খাবারটা যে আলটিমেটলি শ্বাসনালীতে না গিয়ে খাদ্যনালীতে গেল, সেই খাদ্যনালীর ক্ষেত্রেও ওইখানেও একটা ওপেনিং আছে। তাহলে এই জায়গাটা একটু বেশ কমপ্লিকেটেড। 2 নম্বর পার্ট আমরা কি দেখব? সেটা হচ্ছে গলবিল বা ফ্যারিংস। দেখো, ফ্যারিংসের যদি আমরা মেন কাজ দেখি, তাহলে খাবারটাকে গিলতে সাহায্য করছে, অর্থাৎ খাবার গলার্ধকরণে হেল্প করছে। গলার্ধকরণ, ঠিক আছে। গলবিলের যদি আমরা দেখি, মোট 3টি অংশ রয়েছে। প্রথমটা হচ্ছে নাসা গলবিল বা ন্যাসোফ্যারিংস বলা হয় ইংরেজিতে। দেন হচ্ছে মুখগলবিল, আর একটা হচ্ছে সরোগলবিল। দেখো, নাসা গলবিলে কি হয়? নাসা গলবিলে আগে বললাম যে একজোড়া নাসারন্ধ্র, অর্থাৎ আমাদের নস্ট্রিল প্লাস একজোড়া ইউস্টেচিয়ান নালী, কান থেকে যেটা আসছে ইউস্টেচিয়ান
নালী উন্মুক্ত হয়, ওপেন হয় এই নাসা গলবিল অংশে। মুখ্য গলবিল যদি আমরা দেখি বা সরগলবিল, এটা আমরা একসাথে করছি, পরে ছবিতে দেখাচ্ছি। মুখ্য গলবিল আর সরগলবিল, দেখো মুখ্য গলবিলের ক্ষেত্রে ডিরেক্টলি খাবারটা কোথায় চলে যাবে, এখানে খাদ্যনালীতে, আর এখানে আমরা দেখতে পাবো শ্বাসনালী। ওকে, জাস্ট আমি এর পরেই ছবিটা করছি। দেখো তাহলে এই হচ্ছে আমাদের গলবিল, এই অংশ নিয়ে গঠিত। আচ্ছা, এখানে তোমাদের আরেকটু বলে দিই, শ্বাসনালী যে আছে না, শ্বাসনালীর মধ্যে একদম উপরের অংশ থাকে স্বরযন্ত্র। তাহলে শ্বাসনালীর উপরে স্বরযন্ত্র বা যেটাকে বলা হয় ভোকাল কর্ড। এই যে আমরা কথা বলছি, সেই ভোকাল কর্ডে ধাক্কা খাচ্ছে, দেন কথাগুলো স্পষ্টভাবে তোমাদের কানে পৌঁছে যাচ্ছে। এটা হচ্ছে স্বরযন্ত্র। স্বরযন্ত্রের উপরে একটা ছিদ্র থাকে, বা শ্বাসনালীর উপরে একদম ছিদ্র থাকে একটা, সেই ছিদ্রটাকে বলা হয় গ্লটিস। গ্লটিসের ডাবল টি আছে কিনা একটু দেখে নেব, গ্লটিস। আর এই ছিদ্রটা যখন আমরা খাবার গ্রহণ করি তখন জাস্ট ঢেকে যায়, জাস্ট আমরা ছবিতে দেখছি, অর্থাৎ ছিদ্রটায় একটা ঢাকনা দ্বারা আবৃত থাকে, ছোট্ট জিহ্বার মতন গঠন, তরুণাস্থি দ্বারা গঠিত, সেটাকে বলা হয় এপিগ্লটিস। এপিগ্লটিস, ঠিক আছে। তো এই হচ্ছে অংশ। আচ্ছা, এখানে আমি আরেকটা পার্ট লিখে দিই, দেন ছবিটাতে চলে যাব। 3 নম্বর যেটা, সেটা হচ্ছে গ্রাসনালী, বা যেটাকে আমরা বলছি ইসোফেগাস। আচ্ছা, নর্মালি গলবিলের যদি আমরা দৈর্ঘ্য দেখি তাহলে 12 থেকে 14 সেন্টিমিটার হয়, এবং ইসোফেগাস হয় প্রায় 25 সেন্টিমিটার মতো। গ্রাসনালীর কাজ কি? যেই গলবিল খাবারটা গলদ্ধকরণ করলো, অর্থাৎ খাবারকে, দেখো নর্মালি যখন আমরা মুখে খাবারটাকে চিবাই না, সেই খাবারটাকে চিবানোর পর যে একটা লাড্ডুর মতন গঠন হয়ে যায়, তাই কি না? তো সেই গঠনটাকে বলা হয় বোলাস। কি বলা হয়? বোলাস। তো গ্রাসনালী কী করে, বোলাস বা এটা কি খাদ্যই, এই খাদ্যকে গলবিল থেকে কোথায় প্রেরণ করবে? পাকস্থলীতে। আচ্ছা, ব্ল্যাক কালিটা শেষ হয়ে গেল, এবার চেঞ্জ করে দেখি। পাকস্থলীতে স্থানান্তর করে, ঠিক আছে। এটাই হচ্ছে গ্রাসনালীর মেন কাজ। আর দেখো, যেই আমরা খাবারটা গিলে নিই, তো যখন দেখবে আমরা কোনো টেস্টি খাবার খাই তখন অনেকক্ষণ চিবাই শেষে গিলতেও কেমন একটা গিলটি ফিল হয়, মানে থেকেই যায়, তা কি না? আমি করি অ্যাটলিস্ট, হ্যাঁ, বিশেষ করে যখন কাজু কিশমিশ এগুলো খাই একসাথে, যাই হোক অল্পই খাই, বেশি না। তো এই যে পাকস্থলীর ভেতরে চলে গেল, বা যখন আমরা গিলে নিই তখন কি আমরা আর খাবারটাকে উপর দিকে নিয়ে আসতে পারি না, কিন্তু যখন মুখে যতক্ষণ পর্যন্ত থাকে ততক্ষণ আমরা পারি, তাই কি না? তো এইখানে যে খাবারটা যে পদ্ধতির মাধ্যমে গলা থেকে পাকস্থলীতে চলে গেল, সেই প্রসেসটাকে বলা হয় পেরিস্টলসিস। পরে আমরা পুরো ডিটেলস দেখব। পেরিস্টলসিস পদ্ধতিতে খাবারটা কী হয়? খাবারের চলন হয়, অর্থাৎ মুখবিবর থেকে একদম পাকস্থলীতে চলে যায়। ওকে, এই ছিল গ্রাসনালী। তো এখানে আমি মেন যেটুকু পড়লাম মোটামুটি একটা ছবি দেওয়ার চেষ্টা করছি, এখানেই করছি, যা হবে তারপর দেখা যাচ্ছে, ঠিক আছে। দেখো কেমন হবে ছবি জানি না, মোটামুটি একটা চেষ্টা করছি ছোট জায়গার মধ্যে। বেশি খারাপ হয়ে গেল, যাই হোক অতটা আমাদের দরকার নেই। এটা হচ্ছে একটা মানুষ, বুঝতেই পারছো। এটা হচ্ছে আমাদের নাক। তাহলে নাকের মধ্যে দেখো, নাকের বা মুখের আমাদের উপরে কি আছে? প্যালেট। তো এই প্যালেট পুরো আমাদের নাকের শ্বাসনালীটাকে আলাদা করে রেখেছে, আর নিচে এইদিকে জিহ্বা, তাই কি না? তো এটা হচ্ছে মুখ্য বিবর, যেটা আমরা বললাম। তো এই নাক থেকে যা আলটিমেটলি দুটো শ্বাসনালী গিয়েছে, নস্ট্রিল, এই উন্মুক্ত হচ্ছে এখানে, এটা নাকের ক্ষেত্রে। এবং কান থেকেও দু সাইড থেকে আসছে, কারণ এখানে আমাদের কান রয়েছে, এই কান থেকেও দুই দিকে দুটো কান থেকে আসছে, ঠিক আছে। আমি জাস্ট দেখলাম এখানে একটা ওপেনিং হচ্ছে, আর এখানে দেখো এখানেও দুটো ওপেনিং পাবো। একটা প্রথমে যেটা লিখছি বা করছি, সরি, এইরকম একটা নালী পাবো, আর এইরকম একটা নালী পাবো, ঠিক আছে। এই দুটো নালীর আমরা কমন একটা লেয়ার করে দিচ্ছি। তাহলে আমরা যদি সামনের দিক থেকে দাঁড়াই,
সামনের দিক থেকে প্রথমে থাকবে শ্বাসনালী, তারপরে থাকবে খাদ্যনালী। তাহলে এই দুটো হচ্ছে নাসারন্ধ্র, এইটা নাসারন্ধ্র, এই দুটো হচ্ছে ইস্টোচিয়ান, এগুলো বারবার লিখছি না। আর এটা হচ্ছে আমাদের শ্বাসনালী, আর এটা হচ্ছে খাদ্যনালী। আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। আর পুরো এরিয়াটা যদি আমরা দেখি না, এই যে পুরো এরিয়া, এই পুরো এরিয়াটা কিসের মধ্যে পড়ছে? গলবিলের মধ্যে পড়ছে। আর এই যে খাদ্যনালী, এটাকে তো আমরা বলছি কি ইসোফেগাস, বা যেটাকে আমরা বলে থাকছি গ্রাস নালী, তাই কি না? তো এখানে জিনিস দেখো, আর এখানে আমাদের ভোকাল কর্ড বা স্বরযন্ত্রটা থাকে, এটুকু বুঝতে পেরেছ? এই শ্বাসনালীর যে ওপেনিং, সেই শ্বাসনালীর ওপেনিংটাকে বলা হচ্ছে গ্লটিস। তাহলে এটাকে আমরা কি বলছি? গ্লটিস। যেটা বললাম শ্বাসনালীর ওপেনিংকে কী বলে? গ্লটিস। এবার বললাম যখন আমরা খাবার খাই তখন এই গ্লটিসটাকে ঢেকে দেয়, অর্থাৎ এই জাস্ট এই অংশে এইরকম একটা স্ট্রাকচার থাকে, এই অংশটাকে বলা হয় এপিগ্লটিস। এই অংশটার নাম কি? এদিকে লিখছি, ঠিক আছে, এপিগ্লটিস, শর্টকাটে লিখলাম। দেখো, যেই আমরা মুখ থেকে খাবারটা খেলাম, এটা মনে করো খাবার, যেই খাবারটা আমরা গিললাম, যদি এটা যদি না ঢাকে, এই শ্বাসনালীটা যদি না থাকতো, তাহলে খাবারটা এখানে চলে আসতো। তো এইটা যখন খাবারটা গিলি না, তখন এপিগ্লটিসটা জাস্ট নিচের দিকে নেমে আসে, বলে শ্বাসনালী ঢেকে যায়, দিয়ে খাবারটা কোথায় চলে আসে? খাদ্যনালী চলে আসে। অনেক সময় কি হয়, এই এপিগ্লটিস যখন আমরা খাবারও খাই, কথাও বলি, তখন এপিগ্লটিস ঠিকঠাক কাজ করে না। অনেক সময় খাবার আমাদের শ্বাসনালীতে চলে যায়, তো ভীষণ লাগে, তাই কি না? আবার দেখবে অনেক সময় আমরা এরকম খবর পাই যে কোনো মানুষ পেট ভর্তি একদম মদ পান করেছে, মদ পান করার পর তার মৃত্যু হয়েছে। আসলে কি হয়, মদ পান করলে না এই এপিগ্লটিস ঠিকঠাক কাজ করে না, অর্থাৎ ঢাকে না। তো যখন কোনো ব্যক্তি বেধুমভাবে মদ পান করবে, তার এপিগ্লটিস না ঢাকে যদি শ্বাসনালীতে মদ প্রবেশ করে, তখন শ্বাসকষ্ট হয়ে তার মৃত্যু হতে পারে। ওকে, তো এই ছিল এই অংশটা। তাহলে এই ছিল, আমরা কি বললাম, যেটাই ছিল গলবিল। গলবিলের পরে চলে গেল ইসোফেগাস। দেখো, ইসোফেগাস যখন যাচ্ছে, ইসোফেগাস আমাদের পুরো গেল, তাহলে প্রথমে তিনটে পার্টে যাচ্ছে, একটা গলায়, তারপর বুক, তারপর অ্যাবডোমেন। তাহলে ইসোফেগাস বা গ্রাসনালীর, আমি আর মিটাচ্ছি না, তোমাদের জাস্ট এখানে লিখে দিচ্ছি, তোমরা সুন্দর করে পাঠ করে নেবে। তিনটে পার্টে বিভক্ত হবে। প্রথমে হচ্ছে সার্ভাইকাল পার্ট বা গলা পর্যন্ত যেটা আছে, দেন হচ্ছে থোরাসিক পার্ট, অর্থাৎ বক্ষ, থোরাসিক, আর শেষে হচ্ছে অ্যাবডোমেন, অর্থাৎ পেট দিয়ে যেটাকে আমাদের গেল। তাহলে গ্রাসনালী কত দূর পাচ্ছি? প্রথমে গলা পর্যন্ত গেল, দেন বুক পর্যন্ত গেল, দেন অ্যাবডোমেন, পেট পর্যন্ত গেল, দিয়ে আলটিমেটলি এই গ্রাসনালী কোথায় গিয়ে উন্মুক্ত হবে? সেটা হচ্ছে পাকস্থলীতে। নেক্সট দিন আমরা পাকস্থলী, তার সাথে সাথে, আচ্ছা 1 মিনিট, কত টাইম হয়েছে দেখি, অনেকটাই ক্লাস হয়ে গেছে, প্রায় 38 মিনিট। তাহলে নেক্সট দিন আমরা পাকস্থলী, ক্ষুদ্রান্ত্র, বৃহতন্ত্র এবং যে আমাদের পৌষ্টিক নালীর প্রস্থচ্ছেদের গঠন রয়েছে সেটা আলোচনা করব। ওকে, তো আশা করি তোমরা এতদূর পর্যন্ত ক্লিয়ারলি বুঝতে পেরেছো। ওকে, এবং শেষে তোমাদের এই ছবিটাও একটা পুরো ডিটেলসে শুধুমাত্র পুরো পৌষ্টিক নালী আর পৌষ্টিকতন্ত্র দিয়ে করে দেবো। যদি তোমাদের ক্লাসগুলো ভালো লাগে তো অবশ্যই শেয়ার করো তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে। চলো দেখা হবে নেক্সট ক্লাসে। কি বলবো আর মাথায় আসছে না, অনেকক্ষণ ধরে বলছি। চলো, থ্যাংক ইউ, জয় হিন্দ।